এক আফ্রিকান গ্যাং আমেরিকাকে গায়েব করে দেওয়ার জন্য এমন এক ডিভাইস বানিয়ে ফেলে যেটা দিয়ে পুরো আমেরিকাকে তুলোধনা করা সম্ভব। কিন্তু ঠিক ওই সময়ে এই আফ্রিকান গ্যাংকে শাটডাউন করতে হঠাৎই আবির্ভাব ঘটে এক ভয়ঙ্কর স্নাইপারের। সেই স্নাইপার একে একে হেডশট দিয়ে উড়িয়ে দিতে থাকে সেই আফ্রিকান গ্যাং এর এক একজনকে। ভাইরে ভাই, এই মুভিতে যে কতগুলো হেডশট আর স্নাইপার শট রয়েছে তা তুমি গুণে শেষ করতে পারবে না। বলছিলাম 2025 সালের সদ্য রিলিজ হওয়া স্নাইপার দ্য লাস্ট স্ট্যান্ড মুভির কথা। যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তারা মারাত্মক এনজয় করবে আজকের এক্সপ্লেন। তাই যারা আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ এই অস্থির মুভির জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করি আজকের স্নাইপার শট। মুভির শুরুতেই ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমরা জানতে পারি একটি আমেরিকান বেস থেকে তাদের পাঠানো স্কোয়াড সহ একটি স্নাইপার টিমকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। সেখানে কতজন গার্ড রয়েছে, কিভাবে এই বিল্ডিং এর ভেতরে যেতে হবে, এমনকি সেখানের বাতাসের গতিবেগ সহ দূরত্ব ক্যালকুলেশন করে তারা তাদের পাঠানো স্নাইপারকে জানিয়ে দিতে থাকে। আর কিছু দূরে আমরা স্নাইপার কিউবের মধ্যে দিয়ে বেশ কয়েকজন গার্ডকে দেখতে পাই, যারা হাই সিকিউরিটি মেনটেন করে পুরো বিল্ডিং ঘিরে রেখে প্রোটোকল দিচ্ছিল। এখন এই আমেরিকান স্কোয়াড এখানে কি করতে এসেছে আর এই গার্ডগুলো কেন এমন করা ভাবে এত প্রোটোকল দিয়ে রেখেছে তার কাহিনী জানার আগেই হঠাৎ কোথায় থেকে স্নাইপার বুলেট এসে তাদের বুকের মধ্যে কারোবা মাথায় হেডশট লেগে তারা মাটিতে পড়ে যেতে থাকে। এভাবেই চলতে থাকে নন স্টপ স্নাইপার শট। এভাবে স্নাইপার শট খেয়ে ফ্রন্ট লাইনে থাকা সকল গার্ড মাটিতে পড়ে গেলে এবার আমরা দেখতে পাই যে এই স্নাইপার শটগুলো এসেছে তাদের আস্তানা থেকে প্রায় 500 মিটার দূরের এক পাহাড়ের জঙ্গলের মধ্যে থেকে। আর এই পাহাড়ের মধ্যেই নিজেদের একদম ঘাপটি মেরে লুকিয়ে রেখেছে দুজন স্কোয়াড স্নাইপার। ফ্রন্ট লাইনের সকল গার্ডকে উড়িয়ে দিয়ে এবার তারা বেজের ইনস্ট্রাকশন নিয়ে ফাইনালি এবার গেটের দিকে স্নাইপার তাক করে। ঠিক আগের মতোই বেজ থেকে সেই গার্ডের দূরত্ব এবং বাতাসের গতিবেগ এই দুই স্নাইপারকে জানিয়ে দেওয়া হলে এবার তারাও ট্রিগারে হাত লাগায় ফাইনালি শুট করার জন্য। অর্ডার পাওয়া মাত্রই দুজন স্নাইপার মিলে শুরু করে একসাথে হেডশট। এভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা গেটে দাঁড়িয়ে থাকা সকল গার্ডদের ডাউন করে দেয়। আর এই সুযোগে তাদের আরেকটি স্কোয়াড ফোর্স সহজেই সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে যেতে থাকে। এখানে চলো তোমাদেরকে জানিয়ে দেই এই স্কোয়াড টিম সহ দুই স্নাইপার এখানে কোন মিশনে এসেছে এবং শেষ পর্যন্ত এদের সাথে কি ঘটেছিল। এখান থেকে মুভির সিন শিফট হলে আমাদের 48 ঘন্টা বা 2 দিন আগে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আমরা এখানে একটি মরুভূমির মধ্যে একটি প্রাইভেট জেট ল্যান্ড করতে দেখতে পাই। বিমান ল্যান্ড করার পরে সেই বিমান থেকে একজন লোককে এক বিশাল ব্যাগ নিয়ে সেই প্লেন থেকে বেরিয়ে আসতে দেখতে পাই। আর সেখানে এই লোককে রিসিভ করতে আসে আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের হেড, যার নাম মোডাইস। আর এখানে আমরা প্লেন থেকে আসা এই লোকের পরিচয় জানতে পারি। এই লোকের নাম হলো ব্র্যান্ডন ব্যাকেট, যে হচ্ছে আমেরিকার একজন শার্প স্নাইপার। তার এমন কোনো মিশন নাই যেই মিশন থেকে ব্র্যান্ডন ব্যাকেট ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কারণ সে যেই মিশনে যায় তার টার্গেট কখনো মিস হয় না। শুধু এটাই না, পৃথিবীর বাঘা বাঘা মাফিয়া সহ বিশাল বিশাল রাঘব বলকে সে তার স্নাইপার দিয়ে ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছে। আর তার এই বিশাল ব্যাগের মধ্যেই রয়েছে তার সেই কাস্টমাইজ ব্যারেট 15 ক্যালিভার স্নাইপার রাইফেল। এখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের চিফ তাকে এই মিশনের ডিটেলস বুঝিয়ে দিতে থাকে। আর এখানেই আমরাও জানতে পারি যে এই ব্র্যান্ডন নামের মারাত্মক স্নাইপারকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। ব্র্যান্ডন ব্যাকেটকে এখানে নিয়ে আসা হয়েছে একটি আফ্রিকান সশস্ত্র গ্যাংকে স্নাইপার শটে উড়িয়ে দেওয়ার জন্য, কারণ তারা আমেরিকার মধ্যে থেকেই আমেরিকাকে গায়েব করে দেওয়ার একটি প্ল্যান করে বসেছে। ফলে এখন তাদের যে কোনো মূল্যে সেই গ্যাংকে ডাউন করতে হবে। এই সব কিছু বলতে বলতে তারা ব্র্যান্ডনকে নিয়ে বেজে চলে আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে ব্র্যান্ডনের সামনে চলে আসে তার এক পুরান বন্ধু, যার নাম জিরো। এই জিরো নামের লোকটা এক সময় আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টে ব্র্যান্ডন ব্যাকেটের সাথে অনেক ভয়ানক মিশন কমপ্লিট করেছে। এখানে যখন সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের চিফ মোডাইস বুঝতে পারে যে জিরো এবং ব্র্যান্ডন ব্যাকেট আগে থেকেই পরিচিত, এবার সে জিরোকে দায়িত্ব দেয় ব্র্যান্ডনকে তার বাকি টিমের সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। জিরো তার বন্ধু ব্র্যান্ডন ব্যাকেটকে তাদের পুরো স্কোয়াড টিমের সামনে নিয়ে যায় আর সকলের সাথে তার পরিচয় করিয়ে দিতে থাকে। এখানে তোমাদের এই পুরো স্কোয়াড টিমের সাথে আগে পরিচয় করিয়ে দেই। এই স্কোয়াড টিমের স্পেশাল অপারেশন ক্যাপ্টেন, যার নাম নোভা, আর তার অ্যাসিস্ট্যান্ট হলো আনিকা। এছাড়াও 3 জন স্পেশাল ভাবে ট্রেন করা লেডি কমান্ডো, যারা হলো হেরা, নাদিয়া এবং জেনসন। টিমের সবার সাথে পরিচয় হবার পরে ব্র্যান্ডন জানায়, আচ্ছা তোমাদের স্কোয়াড টিমে কি কেউ
স্নাইপার নাই? ঠিক ওই সময়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের চিফ মোডাইস তার সাথে একজন ছেলেকে নিয়ে আসে যার নাম জন্ডি। ডিপার্টমেন্টের চিফ জানায়, এই ছেলে হলো আমাদের টিমের সব থেকে ভয়ঙ্কর স্নাইপার, তুমি চাইলে তোমার মতো তাকে ট্রেন করে নিতে পারো। পরিচয় পর্ব শেষে সেখানে তাদের বিপ করা হয় তারা কিভাবে এই মিশনে নামবে। সেখানে লেডি কমান্ডার আনিকা পুরো মিশনের একটি 3D ম্যাপ বানিয়ে পুরো টিমকে একটি রোড ম্যাপ দেখাতে থাকে। সেখানে 3D ম্যাপের সাহায্যে আনিকা জানায় তাদের এই মিশনের প্রধান সাসপেক্ট হচ্ছে আমেরিকার এক টেরোরিস্ট যার নাম রাইকার কোভালোভ। তবে তার পর্যন্ত পৌঁছাতে গেলে তাদেরকে আগে একটি বিদ্রোহ সশস্ত্র বাহিনীর সাথে মোকাবেলা করতে হবে। এছাড়া এই টেরোরিস্ট কোভালোর 4 গ্যাং নামের একটি সিকিউরিটি রয়েছে যারা 24 ঘন্টা তাকে প্রোটোকল দিয়ে থাকে। সেখানে ডিপার্টমেন্টের চিফ জানায় এই মিশন কমপ্লিট করতে হবে একদম অন্ধকার রুমের মধ্যে, কারণ সেখানে এত পরিমাণ সিকিউরিটি এবং বিদ্রোহী আফ্রিকান আর্মি রয়েছে যে তাদেরকে খেপিয়ে দিলে তাদের সাথে পেরে ওঠা একেবারেই অসম্ভব হয়ে উঠবে। সেখানে কিভাবে তারা এই মিশন পরিচালনা করবে, সেই সাথে কিভাবে তারা এই আস্তানার মধ্যে প্রবেশ করতে পারে তার একটি ছোটখাটো রোড ম্যাপ তাদের জানিয়ে দেওয়া হয়। পরের দিন সকালবেলা শুরু হয় তাদের এক একজনের কঠিন ট্রেনিং। সেখানে ব্যান্ডন ব্যাকেট জন্ডি নামে সেই ছেলেটিকে তুলে নিয়ে আসে আর তার হাতে স্নাইপার রাইফেল তুলে দিয়ে বলে, আমার সামনে শুট করে টার্গেট হিট করে দেখা। ফলে সে বাধ্য হয়ে তার স্নাইপার তুলে নেয় আর অতি নিখুঁতভাবে তার টার্গেটে নিশানা করে পরপর একে একে 3টা শট পারফেক্ট ভাবে টার্গেট হিট করতে সক্ষম। অনুরোধ রইল। এরপর ব্যান্ডন ব্যাকেট বাকিদের যাচাই করার জন্য তাদের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে, তোমরা কে কোন ওয়েপেন চালাতে পারো। সেখানে এক একজন এক এক রকমের ওয়েপেনের কথা বলে। কেউ বলতে থাকে যে তারা শটগান চালাতে পাকা, আবার আরেকজন বলতে থাকে যে তারা কুড়াল চালাতে এক্সপার্ট। তাই তাদেরকে পরীক্ষা করার জন্য ব্যান্ডন ব্যাকেট আগে নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করার দায়িত্ব দেয় আর তাদের সময়সীমা বেঁধে দেয় মাত্র 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের মধ্যে যদি তারা তাদের ওয়েপেন অ্যাসেম্বল করতে ব্যর্থ হয় তবে এই মিশন থেকে তাদের বাদ পড়তে হবে, কারণ শত্রুপক্ষ তাদের 15 সেকেন্ডের 1 ন্যানো সেকেন্ড সময়ও বেশি দিবে না। তার আগেই তারা তাদের বুকের মধ্যে বুলেট ঢুকিয়ে দিবে। কিন্তু এদিকে দেখা যায় তারা মাত্র 15 সেকেন্ডের আগেই তাদের নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করে নিতে সক্ষম হয়। আর এই কাহিনী দেখে ব্যান্ডন বুঝতে পারে যে এরা আসলে এক একজন মারাত্মকভাবে ট্রেন্ড করা। তবে ব্যান্ডনের সন্দেহ ছিল জন্ডি নামের সেই স্নাইপারের ওপরে। তাই সে রাত হওয়ার সাথে সাথেই জন্ডিকে সাথে তুলে নিয়ে একটি আস্তানার সামনে নিয়ে যায় আর সেখানে তার স্নাইপার সেট করে সেটি জন্ডির হাতে তুলে দেয়। এরপর তাকে অর্ডার করে যে স্নাইপার স্কিউবে সামনে তুমি যাকে দেখতে পাচ্ছ তাকে শুট করে তার খুলি উড়িয়ে দাও। এই কাহিনী শুনে জন্ডি বলতে থাকে, আরে আমি তো একে চিনি না, আমি এর মাথায় কেন হেডশট করব। আর তার থেকেও ভয়ের ব্যাপার হলো আমি যদি তার মাথায় শুট করি তবে আশেপাশে থেকে বহু সংখ্যক আর্মি এসে আমাদের ঘিরে ফেলবে আর এখান থেকে বেঁচে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। কিন্তু এসব কথা না শুনে ব্যান্ডন তাকে অর্ডার করে যে এটা আমার অর্ডার, তুমি তার মাথায় হেডশট দাও। এখন জন্ডি কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। তবে সে ভাবতে থাকে এই লোক হয়তো মহাপাগল, তা না হলে এমন অবস্থায় কেউ এমন আত্মঘাতী অর্ডার দিতে পারে। তবে যাই হোক, জন্ডি সকল কিছুর ওপরালার ওপর ছেড়ে দিয়ে তার স্নাইপার স্কিউবে চোখ রাখে আর ফাইনালি টিগারের দিকে হাত বাড়ায় আর চোখ মুখ বুঝে ফাইনালি সে একটি শট নেয়। তবে এখানে আমরা দেখতে পাই সেই স্নাইপারটি ছিল ফাঁকা, মানে সেই স্নাইপারের মধ্যে কোনো বুলেটই ছিল না। আর এই কাহিনী দেখে জন্ডি তো পুরাই অবাক হয়ে যায়। আর এখানে আমরাও জানতে পারি যে আসলে ব্যান্ডন ব্যাকেট যাচাই করতে চাচ্ছিল যে তার সাথে মিশনে যাওয়ার জন্য এই ছেলেটি কতটুকু ফিট আর যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই ছেলেটি তার অর্ডার কতটুকু শোনে। যখন এই মিশনেও জন্ডি পাস করে যায়, এবার ব্যান্ডন তাকে সিলেক্ট করে নেয় তার পার্সোনাল স্পটার হিসেবে। যাই হোক, এই সকল প্রিপারেশন কমপ্লিট করার পরে ফাইনালি সেন্ট্রাল ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের চিফ মোডাইস তার টিমের সকলকে একসাথে জড়ো করে আর তাদের সামনে বসিয়ে কঠিন ভাবে মোটিভেট করতে থাকে। তিনি জানিয়ে দেয় যে এই মিশন থেকে তাদের বেঁচে ফিরে আসার চান্স একেবারে নাই বললেই চলে। তাই এই মিশনে নামতে হবে একদম মৃত্যুকে সাথে নিয়ে, কারণ তাদের প্রতিপক্ষের এত পরিমাণ বিদ্রোহী আর্মি এবং হাই প্রোটোকল সিকিউরিটি রয়েছে যে সেই প্রোটোকল ভেঙে এবং সেই বিদ্রোহী আর্মিদেরকে কিল করে এই টেরোরিস্টকে কিল করা মোটেও সহজ কথা নয়। তাই যাই হোক, সকল রকম প্রিপারেশন কমপ্লিট করে এবার তারা তাদের ড্রেসিং রুমে চলে যায় আর সেখানে যে তারা তাদের নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করে নিয়ে লোড করতে থাকে। সকল প্রকার ভারী গিয়ার অ্যাসেম্বল করে নিয়ে এবার তারা গাড়িতে উঠে বসে। পরের দিন সকালে ব্যান্ডন ও জেন্ডি সেই আফ্রিকান গ্যাংয়ের আস্তানা থেকে প্রায় 500 মিটার দূরের পাহাড়ের
পাহাড়ের এক ঝোপের মধ্যে তাদের স্নাইপার সেট করে পজিশন নেয়, আর তাদের টিমের বাকি কমান্ডোরা অন্য রাস্তা দিয়ে ফ্রন্ট লাইনে যুদ্ধ করার জন্য আস্তে আস্তে সেই আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। আর এই কাহিনী তোমরা মুভির একদম শুরুতে দেখেছিলে। যাই হোক, ব্র্যান্ডন ব্যাকেট আর স্যান্ডি একদম ঘাসের মধ্যে তাদের নিজেদের আড়াল করে নিয়ে তাদের স্নাইপার লোড করে নিয়ে অর্ডারের অপেক্ষা করতে থাকে, আর ভেতরে তাদের বাকি স্কোয়াড টিম সিসিটিভি ক্যামেরা দেখে দেখে সেগুলো নিউট্রাল করতে থাকে আর আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। কিছুক্ষণ পরে বাইরে থাকা ব্র্যান্ডন ব্যাকেট সিগন্যাল পাওয়া মাত্রই তার স্নাইপারের ট্রিগার চেপে দেয় আর একটা একটা করে সেখানে থাকা সকল গার্ডকে উড়িয়ে দিতে থাকে। ব্র্যান্ডনের দেখা দেখি তার স্পটার জন্ডি ব্র্যান্ডনকে বলতে থাকে, বস আপনি তো একাই সব কিল করে ফেললেন, দুই একটা আমাকেও কিল করতে দেন। এবার অর্ডার পেয়ে সেও তার স্নাইপারে একে একে টার্গেট তুলে নেয় আর সকলের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে। কোনো রকম থামাথামি ছাড়া তারা এক একজনকে ধরে ধরে তাদের খুলি উড়িয়ে দিতে থাকে। তার এমন পাগলাম আচরণ দেখে ব্র্যান্ডন বলতে থাকে, এভাবে নন স্টপ শট নেওয়া যাবে না, এতে করে তারা আমাদের লোকেশন ট্র্যাক করে ফেলবে। তাই ব্র্যান্ডন তাকে একটা একটা করে টার্গেট ধরিয়ে দেয় আর তাকে ফায়ার করতে বলে। আর এভাবে একে একে বিল্ডিং এর পেছনে থাকা সকল সিকিউরিটির খুলি তারা উড়িয়ে দেয়। পিছনের সকল সিকিউরিটি শুয়ে পড়লে এবার সেই স্কোয়াড টিম ওই দরজা দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকে। তারা ভেতরে ঢুকে আগে সেখানের সকল গাড়ির ফুয়েল লাইন কেটে দেয় আর সেই সাথে প্রত্যেকটি গাড়ির চাকা পাঞ্চার করে দেয়। আর বাকি দুজন অন্য দিক দিয়ে বিল্ডিং এর উপরের দিকে উঠে যেতে থাকে। তবে ঠিক ওই মুহূর্তে সেখানে দুজন চলে আসে আর তাদের উপরে আক্রমণ করে বসে। তারা দুজনে ফাটাফাট শুট করে সেই দুজনকে তাৎক্ষণিক সইয়ে দেয়। এইদিকে ভেতরে দেখা যায় সেই গ্যাংস্টারের এক সিকিউরিটি ঘরের মধ্যে বসে থেকে ফুটবল ম্যাচ দেখছিল। হঠাৎ একজন কমান্ডো এসে তার গলায় দড়ি পেঁচিয়ে ধরে আর তাকে টেনে নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এরপর সেই রুমের লাইট অন করতে তারা দেখতে পায় যে তারা ইতিমধ্যেই ঢুকে পড়েছে তাদের একদম অস্ত্রের গোডাউনে। ঠিক ওই সময়ে তারা একদম সামনে পড়ে যায় এই গ্যাংয়ের লিডার যার নাম রাইটার। তবে এই সুযোগে রাইটার তার শটগান দিয়ে মুডাইসের পায়ে শুট করে দেয়। সেই সাথে সে এই সুযোগ কাজে লাগিয়ে তার সকল সিকিউরিটি অ্যাক্টিভ করে দিলে সেখানে জোরে জোরে সাইরেন বাজা শুরু হয়। সেই সাথে সে তার সকল সিকিউরিটিকে জানিয়ে দেয় যে তার রুমের মধ্যে ইতিমধ্যে একটি স্কোয়াড ঢুকে পড়েছে। অন্যদিকে দূরের পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা ব্র্যান্ডন ব্যাকেটও সেই সাইরেন শুনতে পায়। তবে তারা বুঝতে পারছিল না যে ভেতরে আসলে কি ঘটছে। অন্যদিকে বিল্ডিং এর বাইরে থাকা আরো একটি স্কোয়াড টিম সেই সাইরেন শুনতে পারছিল। তবে তারাও বুঝতে পারছিল না যে এখন তাদের কি করতে হবে, কারণ এরকম কোনো কিছু তাদের প্ল্যানে ছিল না। সেখানে তাদের টিমের একজন দৌড়ে ওপরের দিকে উঠে যেতে থাকে এটা দেখার জন্য যে আসলে এটা কিসের সাইরেন বাজছে। তবে নাদিয়া তাকে বারণ করে। যখন সাইরেন জোরে জোরে বাজা শুরু করে এবার ব্র্যান্ডন ব্যাকেট তার স্পটার জন্ডিকে অর্ডার করে আর বসে থাকা যাবে না, সামনে যাকেই পাবি তাকেই উড়িয়ে দিতে থাক। অর্ডার পাওয়া মাত্রই জন্ডি তার স্নাইপার লোড করে নেয় আর শুরু করে একে একে কিল করা। তাদের এখন লক্ষ্য একটাই, সামনের সকল শত্রুগুলোকে সাফ করে দিতে হবে, কারণ তারা সেই আস্তানায় পৌঁছাতে চায় তাদের টিমকে বাঁচানোর জন্য। এদিকে রুমের মধ্যে দেখা যায় রাইটার তার রিভলভার লোড করছে। যখন সে বুঝতে পারে যে তার রুমের চারপাশে স্পেশাল স্কোয়াড এসে ভরে গেছে আর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবার সে একটি মেশিনের কাছে যায়। সে ওই মেশিনের উপর থেকে কাপড় সরিয়ে দেয় আর সেই মেশিনের টেকনিশিয়ানকে বলে সেটা চালু করে দিতে। সেই ইঞ্জিনিয়ার এসে মেশিনের প্লাগ ইন করে ফেলে আর সেটি চালু করে দেয়। ঠিক ওই সময়ে বাকি স্কোয়াডগুলো রুমের বাইরে থাকা সকল সিকিউরিটিকে মেরে ওই রুমের মধ্যে ঢুকে পড়ে। সেই সাথে রয়টারকে সারেন্ডার করতে বলে। কিন্তু ঠিক ওই সময়ে সেই মেশিন থেকে বিশাল এক বিস্ফোরণ ঘটে আর সেই মেশিনের রেডিও ওয়েভের কারণে সকলে আশেপাশে উড়িয়ে যেতে থাকে। পরিবেশ একটু নর্মাল হতেই আমরা দেখতে পাই সকলেই এই মারাত্মক রেডিয়েশনের কারণে অজ্ঞান হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তবে ঠিক ওই মুহূর্তে বাইরে থেকে ওই রুমে ঢুকে পড়ে ব্র্যান্ডন ব্যাকেটের বন্ধু জিরো। আর ফাইনালি সে এই গ্যাংয়ের লিডারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে সকলের জ্ঞান ফিরে আসতে থাকে। তবে সেই লিডার বলতে থাকে, একটু পরেই তোরা সকলেই মারা যাবি। তার এই কথা বলার সাথে সাথে সকলের মুখ দিয়ে রক্ত উঠতে থাকে আর এক একজন আবারও মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে মাটিতে লুটিয়ে পড়তে থাকে।
আসলে এখানে আমরা জানতে পারি এই মেশিনটি ছিল একটি হাই ফ্রিকোয়েন্সি আলফা রশ্মির রেডিয়েশন মেশিন। আর এই মেশিনের রেডিয়েশনের ফলে এই মেশিনের আশেপাশে থাকা সকল মানুষের মস্তিষ্কের নিউরন খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই সাথে এই রেডিয়েশনের কবলে পড়লে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রাণী মারা যায়। ঠিক তেমনি ভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমেরিকার এই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্কোয়াডের কয়েকজন সদস্য মুখ দিয়ে রক্ত তুলতে তুলতে চোখের সামনে মারা যায়। এই কাহিনী দেখে পুরো স্কোয়াড টিম একদম স্তব্ধ হয়ে যায়, কারণ ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে তারা কেউ বুঝতেই পারেনি যে তাদের সাথে আসলে কি ঘটে গেল। আর এইদিকে সেই স্কোয়াডের সাথে সাথে এই গ্যাংয়ের লিডারও কিন্তু এই রেডিয়েশনে আক্রান্ত হয়, আর সে নিজেও এই রেডিয়েশনের কবলে পড়ে মারা যায়। যাই হোক, পরিস্থিতি সামাল দিয়ে ব্র্যান্ডন বলতে থাকে, যেটা হয়ে গেছে সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী শক্তির সাথে মোকাবেলা করতে হবে। তার আগে এই মেশিন কিভাবে নিউট্রাল করা যায় তার কারণ আগে খুঁজে বের করতে হবে। কিন্তু প্রচুর ঘাটাঘাটি করার পরে তারা কোনোই উপায় খুঁজে পাচ্ছিল না যে কিভাবে এই মেশিনটি নিউট্রাল করা যায়, কারণ সেখানে এত পরিমাণ অপারেটিং সিস্টেম ছিল যে তারা কোনটার সাথে কি জোড়া দিবে সেটাই বুঝতে পারছিল না। তবে এরই মধ্যে জিরো এসে বলতে থাকে যে এই গ্যাংয়ের আরো বহু কর্মী তাদের দিকে এগিয়ে আসছে, তাই তাদের আপাতত এই মেশিনকে সাইডে রেখে এই বিদ্রোহী গ্যাংয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ফলে তারা সেই মেশিন সেখানেই রেখে যতগুলো অস্ত্র ও গোলা বারুদ ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে নেয়। আর কিভাবে তারা এই বিদ্রোহী গ্যাংকে থামাবে তার প্ল্যান করতে থাকে, কারণ তাদের হাতে সময় খুবই কম। তারা সেখানের মাইনগুলো তুলে নেয় আর একদম গেটের সামনে যেয়ে গর্ত করে সেই মাইনগুলো পুঁতে রাখে, যেন বিদ্রোহী আর্মিদের গাড়ি ঢোকার সাথে সাথেই সেই মাইনের ব্লাস্টে উড়ে যায়। এভাবে তারা পুরো বিল্ডিং এ ফাঁদ পাতা শেষ করে এবার সবাইকে এক জায়গায় জড়ো করে নিয়ে ব্র্যান্ডন তাদের মোটিভ করতে থাকে, কারণ একটু পরে তারা যেই বিদ্রোহী গ্যাংয়ের সাথে লড়াই করতে যাচ্ছে তারা হলো স্বয়ং মৃত্যুর সমতুল্য। তাই সে জানায়, তোমরা ধরে নাও যে ইতিমধ্যে তোমরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে রয়েছো, তাই জীবনের মায়া ত্যাগ করে তোমরা তোমাদের শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়বে। এরপর সে জন্ডিকে স্নাইপার কিউবে বসিয়ে দিয়ে তাকে বলতে থাকে, জন্ডি, এটা হচ্ছে তোমার জীবনের শেষ মিশন, আর এখানেই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ছিলে সেরা স্নাইপার। এটা বলে সে জন্ডির হাতে স্নাইপার তুলে দিয়ে সেখান থেকে অন্যদিকে চলে যায়। এরপরে সকলে এক একজন এক এক জায়গায় পজিশন নিয়ে নিজেদের হাইট করে ওত পেতে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে সেই বিদ্রোহী আর্মিদের আসার জন্য। কিছুক্ষণের মধ্যে জন্ডি সবাইকে জানিয়ে দেয় যে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রাক তাদের দিকে এগিয়ে আসছে। ফলে সিগন্যাল পাওয়ার সাথে সাথে সকলেই তাদের ওয়েপেন অ্যাসেম্বল করে রেডি হয় এবার মোকাবেলা করার জন্য। এদিকে সেই বিদ্রোহী আর্মিদের গাড়ি যখন গেট ভেঙে ভেতরে ঢুকে যায়, সেই পুঁতে রাখা মাহিনগুলো একে একে ব্লাস্ট হয়ে তাদের গাড়িগুলো উড়ে যেতে থাকে। সাথে সাথে বিদ্রোহী আর্মিরা বুঝে যায় যে এখানে এনিমিরা আগে থেকেই অপেক্ষা করে বসে রয়েছে, তাই তারা গাড়ি আর ভেতরে না নিয়ে একে একে গাড়ি থেকে নেমে এবার শত শত বিদ্রোহী আর্মি ভেতরের দিকে ঢুকতে থাকে। আর এই পরিবেশকে কাভার দেওয়ার জন্য জন্ডি উপর থেকে স্মোক গ্রেনেড ছুড়ে মারে তাদের দিকে, যেন পরিবেশ একদম ধোঁয়ার মধ্যে ঢেকে দেওয়া যায়। এভাবেই স্মোক গ্রেনেড মেরে আগে পুরো এলাকা তারা ধোঁয়া দিয়ে অন্ধকার করে নেয়। তারপর এই সুযোগকে কাজে লাগিয়ে চারিদিক থেকে শুরু হয় তাদের ওপর মুহুর্মুহ ফায়ারিং। আর জন্ডি ওপর থেকে তার স্নাইপার দিয়ে এক একজনের মাথা টার্গেট করতে থাকে, আর সেই স্নাইপার শট দিয়ে তাদের খুলি উড়িয়ে দিতে থাকে। অন্যদিক থেকে জিরো শুরু করে তার হেভি রাইফেল দিয়ে কঠিন ফায়ারিং। আসলে বিদ্রোহী আর্মিরা এখানে বুঝতেই পারছিল না যে এক্সাক্ট কোন দিক থেকে তাদের উপরে ফায়ারিং হচ্ছে, আর তারা বুঝবে বা কিভাবে এই ফায়ারিং হচ্ছিল একদম তাদের চারিদিক থেকে। এদিকে এমন উড়াধুরা ফায়ারিং চললেও অন্যদিকে আমরা দেখতে পাই এই বিদ্রোহী আর্মিরা কয়েকজন মিলে তাদের টিমের একজন স্কোয়াড নাদিয়াকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। এক একজন কুড়াল আর বড় বড় কাটারি নিয়ে নাদিয়ার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু নাদিয়াও তো কম না। সে হচ্ছে স্পেশাল ভাবে ট্রেন করা একজন লেডি কমান্ডো। সে তার বডির থেকে ভেস্ট ফেলে দেয়, তারপর তার পেছন থেকে দুইটা চাইনিজ কুড়াল বের করে আনে আর শুরু করে সেই কুড়াল দিয়ে তাদের এক একজনকে কুপিয়ে কেটে ফেলা। এভাবে সে যখন সবাইকে কুড়াল দিয়ে কুপিয়ে কেটে ফেলছিল, এটা দেখে একজন সেখান থেকে পালাতে চায়, তবে সবাইকে খতম করে এবার নাদিয়া তার কুড়াল ছুঁড়ে মারে সেই লোকের দিকে, আর সেই কুড়াল যে একদম তার মাথার মধ্যে গেঁথে যায়। অন্যদিকে
ভেতরে সেই বিদ্রোহী আর্মিরা ওই স্নাইপ জন্ডিকে ট্যাগ করে ফেলেছে। ফলে তারা তাদের গাড়ির ওপর থেকে মেশিন গান ঘুরিয়ে নেয় জন্ডির দিকে আর শুরু করে তার উপরে মোহ ফায়ারিং। এদিকে জন্ডিকে বাঁচানোর জন্য জিরো ও আনিকা সেই বিদ্রোহী আর্মিদের দিকে অন্য দিক থেকে ফায়ার করতে থাকে। আর এই সুযোগে ব্যান্ডন দৌড়ে চলে যায় তার স্নাইপারের কাছে। এভাবে ফায়ার করতে করতে হঠাৎই জিরো ও আনিকার একদম এমো শেষ হয়ে যায়। ফলে সেই গাড়ি থেকে ওই বিদ্রোহী আর্মি আবারও তাদের মেশিন গান লোড করে নেয় আর জিরোর দিকে ফায়ার করার জন্য রেডি হতে থাকে। কিন্তু অন্যদিকে এবার ব্যান্ডন ব্যাকেট তার স্নাইপার লোড করে নিয়ে সেই বিদ্রোহী আর্মির দিকে তাক করে। তবে সে ওই আর্মির মাথায় হেডশট না দিয়ে সেখানে সে কয়েকটি আরপিজির শেল পড়ে থাকতে দেখে। তাই সে ওই আরপিজির শেলগুলোর উপরে এক শট নেয় আর এক শটে পুরো আরপিজির শেলগুলো এক ব্লাস্টে সেখানে ভয়ানক এক বিস্ফোরণ ঘটে। ঠিক ওই মুহূর্তে আনিকার কাছে চলে আসে আরো একজন আফ্রিকান গ্যাংয়ের লেডি অ্যাসাসিন। শুরু হয় আনিকার সাথে সেই অ্যাসাসিন লেডির তুমুল যুদ্ধ। এভাবে মারামারির এক পর্যায়ে সেই লেডি অ্যাসাসিন আনিকার একটি কান একদম ফুটো করে দেয়। তবে এবার আনিকার সুযোগ বুঝে তার পকেট থেকে চাকু বের করে নেয় আর ঘুরে উঠে সে চাকু ঢুকিয়ে দেয় একদম তার চোখের মধ্যে। আর এভাবে সে নিজেকে বাঁচিয়ে এই অ্যাসাসিনকে খতম করতে সক্ষম হয়। পরিবেশ একটু নর্মাল দেখে জিরো যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তার উপরে আক্রমণ করে বসে আরো একজন অ্যাসাসিন। ফলে শুরু হয় জিরোর সাথে সেই অ্যাসাসিনের মধ্যে তুমুল মারামারি। তবে মারামারির এক পর্যায়ে সে যখন জিরোর গলা একদম পেঁচিয়ে ধরে তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল, এবার জিরো মাটি থেকে একটি কাঠের টুকরো তুলে নেয় আর সেটি সজোরে ঢুকিয়ে দেয় সেই অ্যাসাসিনের বুকের মধ্যে। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে সে মাটি থেকে একটি গান তুলে নেয় আর একসাথে ফাটাফাট শুট করে তার খুলি উড়িয়ে দেয়। এদিকে ব্যান্ডন যখন বেরিয়ে আসছিল হঠাৎ তার দিকে গান তাক করে ধরে আরো একজন বিদ্রোহী। তবে সে প্রথমে সারেন্ডার করার নাটক করে আর সুযোগ বুঝে তার গান কেড়ে নিয়ে তাকেই শুরু করে উরুম ধরুম কেলানো। তারপর সেই আর্মির কোমর থেকে চাকু তুলে নিয়ে সেই চাকু ঢুকিয়ে দেয় তারই বুকের মধ্যে। এরপর সে রাইফেলের বেল্ট দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে আর একদম শ্বাসরোধ করে তাকেও শেষ করে দেয়। সেই বিদ্রোহী আর্মিকে খতম করে এবার ব্যান্ডন যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল হঠাৎ একজন বিদ্রোহী এসে ব্যান্ডনের বুকে শুট করে দেয়। তবে সে এই অবস্থায় আগে শুট করে সেই আর্মিকে কিল করে। তারপর সে আস্তে আস্তে মাটির দিকে লুটিয়ে পড়তে থাকে। এই কাহিনী দেখে সেখানে দ্রুত জিরো চলে আসে আর সে ব্যান্ডনকে বুকে চেপে ধরে আগে তার ব্লিডিং বন্ধ করতে থাকে। ঠিক ওই সময়ে ব্যান্ডনকে বাঁচাতে তাদের আরো একজন টিমমেট নোভা যখন তার দিকে আসিল ঠিক তখন আরো একজন বিদ্রোহী এসে নোভার বুকেও শুট করে দেয়। তবে এই সময়ে পেছন থেকে আনিকা ও জন্ডি বেরিয়ে আসে আর সেই বিদ্রোহী আর্মিকে কিল করে নোভাকে গাড়িতে তুলে নেয়। প্রচুর ব্লিডিং অবস্থায় নোভা জিরোকে বলতে থাকে সে ওই রেডিয়েশন মেশিনের পুরো রুমে বোমা সেট করে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই পুরো বিল্ডিং উড়ে যাবে, সেই সাথে এই মেশিনটিও চিরদিনের জন্য ডিস্ট্রয় হয়ে যাবে। এসব বলতে বলতে নোভা সকলের সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই এক ভয়ানক ব্লাস্টে পুরো রুম সহ সেই মেশিনটি একদম উড়ে যায়। এদিকে পুরো স্কোয়াড টিম একেবারে দিশেহারা হয়ে পড়ে, কারণ তারা দেখতে পায় যে আরো বহু সংখ্যক বিদ্রোহী আর্মি তাদের দিকে এগিয়ে আসে। ফলে তারা জীবনের মায়া এবার ছেড়ে দেয়, কারণ এতগুলো বিদ্রোহের সাথে তারা মাত্র ৩-৪ জন কোনোভাবেই পেরে উঠবে না। তবে হঠাৎ কোথায় থেকে চারিদিক থেকে স্মোক গ্রেনেড পড়া শুরু হয় আর চারিদিকে ধোঁয়ায় ছেয়ে যেতে থাকে। সেই সাথে কোথায় থেকে চারিদিক থেকে বুলেট এসে বিদ্রোহী আর্মিদের কিল করতে থাকে। তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে কি হতে চলেছে আর কারাই বা এই বিদ্রোহী আর্মিদের ওপরে আক্রমণ করছে। যখন স্মোক সরে যায় এবার জিরো ও ব্যান্ডন দেখতে পায় যে এই বিদ্রোহী আর্মিদের ওপরে আক্রমণ করেছে ব্যান্ডনের এক পুরান বন্ধু ক্যাপ্টেন পাজ ও সার্জেন্ট জেড। এই ক্যাপ্টেন পাজ ও সার্জেন্ট জেড ছিল ব্যান্ডন ব্যাকেটের খুবই কাছের বন্ধু আর বলা যায় তারা একদম শেষ সময়ে স্বয়ং দেবদূত হয়ে হাজির হয়েছে। অবশেষে ক্যাপ্টেন ও সার্জেন্ট জেটের টিম এসে পুরো বিদ্রোহী গ্যাংকে খতম করে দেয় আর এই যাত্রায় এই স্কোয়াড টিমকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। মুভির একদম শেষে আমরা ব্যান্ডনকে জীবিত অবস্থায় দেখতে পাই যে এই মিশন কমপ্লিট করার পরে তার টিমমেটদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছে। সেখানে এসে সে একে একে সকল টিমের কাছে বিদায় নেয়। সেখানে সেই জুনিয়র স্নাইপার জেন্ডি ব্যান্ডনের সাথে হ্যান্ডশেক করে আর তাকে বলে দেয় যে সেও একদিন তার মতো শার্প স্নাইপার হবে। আর এভাবে ব্যান্ডন সবার কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে তার নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই এই মুভির সমাপ্ত হয়। মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে
সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কেমন মুভির এক্সপ্লেন আমার চ্যানেলে দেখতে চাও তা কমেন্ট করে জানিও। সেই সাথে আমাদের দ্বিতীয় চ্যানেল বিডি স্টোরি রিক্যাপ সাবস্ক্রাইব করে দিও, লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। দ্বিতীয় চ্যানেলও পেয়ে যাচ্ছ বিডি স্টোরি স্টারের মতো মাঠদাঙ্গায় সব মুভির এক্সপ্লেনেশন। দেখা হচ্ছে খুবই দ্রুত আরো এক নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে।